প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে আলামিন। আলামিনের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের লাহুরিয়া গ্রামে। আলামিনের দুটি ঘটনা ইতোমধ্যে আপনারা এই চ্যানেলে শুনেছেন। তো এবারের ঘটনাটিও আলামিন আমাকে দিয়েছে এবং ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়ন। এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা। ঘটনাটির সময় ১৯৮০ থেকে ৯০ সালের মধ্যে, কিন্তু এক্স্যাক্ট আসলে কত সাল এটা কেউ বলতে পারেনি বা আলামিনও আমাকে এটা তথ্যটি জানাতে পারেনি, কিন্তু সময়টি ১৯৮০ থেকে ৯০ এর মধ্যে, এটা নিশ্চিত। ওই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের অনেক কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ তারা করতেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছুতে তাদের অবদান ছিল। ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না। একসময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে, শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি, সেটি বেশ দূর হয়ে যায়। অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট হয়। তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল। এই মসজিদের পাশে একটি জায়গা, এটা ওনাদেরই ছিল। সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না। সেখানে অনেক ঝোপঝাড়, বাঁশ গাছ ছিল, কদম গাছ ছিল, এরকম অবস্থা ছিল আর কি। তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয়। সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন, তিনি স্বপ্নে দেখেন, স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না, ভালো হবে না। উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার দুই সন্তানকেও খবরটি পৌঁছান, তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে পরিকল্পনা নিয়েছি সেটা করব এবং এটা তো একটা ভালো কাজ, সওয়াবের কাজ, সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল, যেহেতু তারা অনেকেই ফ্রিতে বাঁশগুলো কেটে নিয়ে যায়। আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল, এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে রুহুল আমিন, উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন। উনিও গরিব মানুষ ছিলেন, তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি প্রফিট হবে না। তো এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না, ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন। এরকমই পরিকল্পনা করলেন। যে রাত্রে উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটি ছিল এমন, কারণ এই রাত্রের পরের দিনই উনি গাছ কাটতে যাবেন, সবকিছু ঠিক ছিল। ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কেউ একজন এসে বলছে, রুহুল, গাছগুলো কাটিস না, তোর ভালো হবে না, গাছগুলো থাক, এভাবেই থাক। রুহুল এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না। পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে। গাছ কাটতে থাকে। গাছ কাটার পরে সেই গাছগুলো টুকরো টুকরো করে, নিজেও অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে সমিলে নিয়ে যায়। সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায়, সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায়। এর কয়েকদিন পরেই ওই গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে কালু, এই কালু নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয়। কবরস্থানের পাশেই মসজিদ ছিল, পাঞ্জেগানা নামাজ সেখানে হতো, জুম্মার নামাজ হতো। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন ফজরের, তো যেদিন লাশ দাফন করা হয় কালু মিয়ার, তার ঠিক পরের দিন ফজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে, আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে। কিন্তু কিছু মুসল্লি, ওনারা সূর্য ওঠা পর্যন্ত
নিজেরা নিজেদের মধ্যে গল্পগুজব করছেন। সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির, ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ানো, সাদা কাপড় দিয়ে ঢাকা। মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না। তারা দেখেন কালুর কবর খোঁড়া, কালুর লাশটি কবরের বাইরে রেখে দেয়া। তারা নিজেরা আলোচনা করছিলেন যে আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো শিয়াল বা অন্য কিছুতে করে থাকবে। আবার তারা লক্ষ্য করলেন যে শিয়াল যদি করেই থাকবে তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই, কাফনের গায়ে কোনো ক্ষত নাই, একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনই আছে। শেয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে তোলে, এরকম তো হওয়ার কথা না। কাপড় এক জায়গায় থাকবে, ডেড বডি এক জায়গায় থাকবে, লাশের গায়ে ক্ষত সৃষ্টি করবে, এলোমেলো থাকবে সবকিছু। কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে কোনো মানুষই এই কবরটি করেছে, সুন্দরভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং লাশটা একটা পাশে সুন্দর করে রেখে দেয়া। তখন কেউ কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এই কাজটি করতে পারে। তো কাফন চোর যদি করে থাকে তাহলে কাফন তো নেয়নি, এটা কেন হলো? আবার লাশ চোর যদি এসে থাকে তাহলে লাশেরও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন কোনো ক্ষত দেখা যাচ্ছে না, তাহলে কে এই কাজটি করলো? তখন তারা চিন্তা করে হয়তো বা কাজটি করার চেষ্টা করতে গেছিল, মানুষজন চলে এসেছে, এই জন্য মনে হয় পারে নাই। যাই হোক, গ্রামের আরো কিছু লোকদেরকে ডাকা হয়, ডেকে ওই কবরেই কালুকে আবার কবরস্থ করা হয়। পরের দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে আবারও সেম ঘটনা দেখা যায়। কালুর লাশ কবরের বাইরে ঠিক যেমনটা গতকালকে ছিল। মুসল্লিরা চিন্তা করে যে কে এই কাজটি করছে, কেনই বা করছে? কারণ যদি চুরি করার উদ্দেশ্যে, লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে তাহলে তো চুরি করছে না, কাফনও চুরি করছে না, লাশের গায়ে কোনো ক্ষতও সৃষ্টি করে নাই কেউ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাবে, তাহলে কে এই কাজটি করছে? তারা বুঝতে পারে না। আবারও ওই দিনের মতো কালুকে কবরস্থ করা হয়। তৃতীয় দিন একই ঘটনা ঘটে। এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে। ওই সময় ওই জায়গাতে রুহুল আসে। এই 2 দিন কিন্তু রুহুল আসেনি এখানে, কিন্তু তৃতীয় দিন আসে। আসার পরে রুহুল বলে, যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে, এখানে কবর দেওয়ার দরকার নাই, অন্য জায়গায় কবর দিও। কিন্তু গ্রামের লোকজন বলে, কেন আমরা অন্য জায়গায় কবর দিব? যার মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালুর, সে এইখানেই থাকবে। কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এইভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি না। সেই সিদ্ধান্তই হয়, সেই সিদ্ধান্তই বহাল থাকে। কালুকে আবারও ওই একই কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি, একদম স্বাভাবিক। চতুর্থ দিন আর কালুর লাশকে কবরের বাইরে দেখা যায়। সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ। এর কয়েকদিন পরে স্থানীয় আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে সমেদ, আসলে তার নাম হচ্ছে আব্দুস সামাদ, গ্রামের লোকজন তাকে সমেদ নামে চেনে। তো সমেদ নামে একজন ব্যক্তি, উনি মারা যান। মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়। অদ্ভুত ব্যাপার, পরের দিন একই ঘটনা ঘটে। সমেদের লাশ কবরের বাইরে, ঠিক যেমনটি কালুর লাশ ছিল। তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা, কে করছে এটা? খুব বিরক্ত হয়। এই খবরটি তখন বিদেশে থাকা ওই 2 প্রভাবশালী ভালো মানুষ, 2 ভাইয়ের কাছে পাঠানো হয়। তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও, কে এই কাজটি করে তাকে ধরো। পাহারার জন্য খুব সাহসী 4 জন করে মানুষ রাখো,
এদের যত খরচ লাগে আমরা দিব, কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে। সত্যি তাই, সমেদ মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিন একই ঘটনা ঘটে, তাকেও ওই কবরে সমাহিত করা হয়। দ্বিতীয় দিন থেকে 4 জন সাহসী মানুষকে পাহারায় বসানো হয়। অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব এসেছে, তিনি দেখেন এই 4 জন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেঘোরে ঘুমাচ্ছে। তিনি আজান দিয়ে তাদেরকে ডাকাডাকি করার চেষ্টা করেন, কিন্তু কারোরই ঘুম ভাঙছে না। ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসেন, তারাও তাদেরকে খুব ডাকাডাকি করে, তাদেরও ঘুম ভাঙছে না। ডাকাডাকির একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সমেদের লাশও কবরের বাইরে। অনেক কষ্ট করে এই 4 জন পাহারাদারের ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙার পরে পাহারাদারদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কি পাহারা দিলা? এই যে আজও তো লাশ বাইরে চলে আসছে, কেউ বাইরে রেখে গেছে। তখন ওই 4 জন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম। গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে, তখন আমাদের প্রচন্ড ঘুম পায়। এরপরে আমাদের আর কিছু মনে নেই। গ্রামবাসী তাদের এই বক্তব্যে আসলে সন্তুষ্ট হয় না, খুব বিরক্ত হয়। ওই দিনই ওই 4 জনকে চেঞ্জ করে পরের দিন নতুন 4 জনকে রাখা হয়। কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এসে দেখে 4 জন ঘুমাচ্ছে, এবং এমন ঘুম যে তাদেরকে ঘুম ভাঙানো যায় না। পরে আরো লোকজন আসে, তাদেরকে ঘুম ভাঙানো হয়। তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাত্রে একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে। এরপরে তাদের আর কিছু মনে নেই। তৃতীয় দিন আবারও সেই রুহুল আসে। আসার পরে বলে, যেহেতু সমেদ মিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে, এনার লাশটা অন্য জায়গায় কবর দেয়, এখানে কবর দেওয়ার দরকার নেই। কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না। গ্রামবাসী উল্টো রুহুলকে তিরস্কার করে এবং তৃতীয়বারের মতো, ঠিক কালু মিয়ার মতো, সমেদ মিয়ার লাশও কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিক। টানা বেশ কয়েকদিন হয়ে যায়, কোনো ঘটনা ঘটে না। এভাবে প্রায় 1 মাস 1.5 মাস কেটে যায়। কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই, নতুন করে কোনো কবরও হয়নি। লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল। ওদিকে যেই রুহুল, যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন, উনি শুরুতে অবিবাহিত ছিলেন। যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন। এই 1-1.5 মাসের মধ্যে, বিশেষ করে এই সমেদ মিয়া যখন মারা যায়, তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে 1-1.5 মাস যেহেতু হয়ে গেছে, এই 1-1.5 মাসের মধ্যে উনি বিয়ে করেন। একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল বিছানায় নেই। রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে যে সমস্ত ঘর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, একটি হারিকেন জ্বালানো থাকে। হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে, ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি, ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি। হারিকেনের খুবই আবসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই। তিনি চিন্তা করেন যে ঘরে নেই, গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা। ফ্লোরের দিকে তাকিয়ে যতটুকু বুঝতে পারেন আবসা আলোতে যে রুহুল ঘরে নেই। উনি হারিকেনের আলো জ্বালিয়ে দেন, মানে বাড়িয়ে দেন। বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন, ঘরের দরজা বন্ধ, কিন্তু ঘরের কোথাও রুহুল নেই। তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠেন। দেখেন যে তার স্বামী মানে রুহুল ঘরের বারান্দার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে, সারা গায়ে ধুলো, কাদা, মাটি এগুলো মাখানো। তিনি যখন বারবার চিৎকার করছিলেন, এর মধ্যে রুহুলের জ্ঞান ফেরে। রুহুল তাকে বলে, এই চিৎকার করো না, থামো থামো। এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে, শব্দ করো না। তখন স্ত্রী বলে,
যে তুমি বাইরে আসলা কিভাবে, ঘরের দরজা বন্ধ? বলে যে সব বলছি, আগে আমি গোসল করে আসি, তোমাকে সব খুলে বলছি। রুহুল গোসল করে আসে। গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে। মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে 3টি মোটা মোটা দাগ। 2টো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে। এই দাগগুলো এমন ছিল যে লোহার শিক পুড়িয়ে যদি গায়ে ছেঁকা দেওয়া হয় ঠিক যেমন দাগ হয়ে যায়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে এই 3টি দাগ কোথা থেকে আসলো? তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পারে না, কারণ রুহুল জানতোই না তার পিঠে দাগ আছে। তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো এবং এই যে ঘটনাটি ঘটলো দরজা বন্ধ থাকা পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে? তখন রুহুল কিছু বিষয় বলে। রুহুল বলে যে এই যে কালু এবং সমেদ, যাদের লাশ 3-3বার কবরের বাইরে রাখা হয়েছে, তুমি কি জানো এই কাজটি কে করে? রুহুল স্ত্রী বলে না জানি না, বলে এই কাজটি আমিই করি। এবং আজকে রাতেও এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল, রাত্রেই তাকে দাফন করা হয় এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি। তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো, এমন জঘন্য কাজ কেন করছো? তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না, আমাকে দিয়ে করানো হয়। গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই। এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে রুহুল কাজের সময় হয়েছে, চলো। তখন আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি, কিছু বুঝতে পারি না। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছে চলে যাই। তখন কেউ বলে রুহুল কবর খোঁড়া শুরু করো। আমি কবর খুঁড়ি। কবর খোঁড়া শেষে কেউ বলে রুহুল লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও। আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই, কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সবকিছু ভুলে যাই। তারপরে আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি, অথবা ঘরের বারান্দায় পড়ে আছি, অথবা কলপারে পড়ে আছি। প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে, কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালবেলা সত্যিই শোনা যায় যে ওই কবরস্থানে 3য়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার লাশটি কবর থেকে বাইরে বের করে রাখা, কিন্তু কে করছে গ্রামবাসী তখনও জানে না। এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না, এর একটা সমাধান দরকার। কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না। গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে তাহলে কি অবস্থা হবে, গ্রামবাসী ক্ষেপে যাবে। তখন রুহুলের স্ত্রী রুহুলকে তার মায়ের কাছে নিয়ে যায়, মানে রুহুলের স্ত্রীর মা, মানে রুহুলের শাশুড়ির কাছে নিয়ে যায়। শাশুড়ির কাছে বিষয়টি বলে। শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল, তিনি সে হুজুরের কাছে নিয়ে যান। তখন হুজুর বলে আসলে রুহুল যেই গাছটি কেটেছিল, কদম গাছ, এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত। তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল, কিন্তু তারপরও রুহুল সে গাছটি কাটে এবং ওই জিনেরা বলেছে রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে গেছে, আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে। এটা রুহুলের শাস্তি। আর যাতে মানুষ ভয় পেয়ে এই কবরস্থান আর ব্যবহার না করে, এই জন্যও এই কাজগুলো করানো হচ্ছে। এখন এর সমাধান কি? তখন হুজুর বলে যে আমি একটু তেল পড়া ঝাড়ফুঁক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম। যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না, কিন্তু খেয়াল রেখো এই তাবিজ যেন না পড়ে যায়। তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার রুহুলকে দিয়ে কাজ করানো শুরু হবে।
রুহুল চলে যায় সেখান থেকে। মজার বিষয় হচ্ছে ওই কবরস্থানে আরো কবর হয়েছে, এক বছর বা প্রায় 1.5 বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে, কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি। কবরগুলো স্বাভাবিক ছিল। গ্রামবাসী ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই টাইপের ঘটনা ঘটেছিল। তাদের আর মনে নেই, তারা ভেবেছে যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এক রাতে গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মোহতামিম বা প্রধান শিক্ষক, নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে। তিনি সেলিম হুজুর নামে পরিচিত। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর। সেলিম হুজুরের জানাজাতেও রুহুল আমিন শরীক হন। সেলিম হুজুরকেও ওই একই কবরস্থানে দাফন করা হয়। দাফন করে রুহুল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে। তখন রুহুল বলে যে এই যে দেখেছ, এই শুনেছ যে সেই সুঘ্রাণ কিন্তু পাচ্ছি, আমাকে আবার কাজে যেতে হবে, আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিজটি আর নেই, হয়তোবা কোনো কারণে তাবিজটি খুলে গেছে। তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে। মানে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই। রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায়। সে খালি কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে। ওদিকে রুহুলেরও একই অবস্থা, তারও শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। কেউ রুহুলকে বলছে, রুহুল চলো, কাজ শুরু করতে হবে। রুহুল চলে যায়। রুহুল কবরের কাছে যায়। কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। রুহুল কবর খোঁড়া শুরু করে। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি উপরে উঠাও। রুহুল যখনই লাশটি উপরে উঠায়, হঠাৎ ওই লাশটি তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে। এমন ভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে রুহুলের কিছু মনে নেই। পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসল্লিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল, এই কবরটি খোঁড়া। মনে হচ্ছে কবরের এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুইটা হাত দুই দিকে ছড়িয়ে আছে। লোকজন তাড়াতাড়ি কাছে যায়, কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু দাঁড়ানো অবস্থায় ও কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথাটা বাইরে এবং দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং কবরের ভেতরে সেলিম হুজুরের লাশ খুব সুন্দর করেই রাখা আছে, ঠিক যেমন আগের মতো, আগের রাত্রে যেভাবে রাখা হয়েছিল। রুহুলকে সেখান থেকে বের করা হয়, তার জ্ঞান ফেরানো হয়। গ্রামবাসী রুহুলের উপর প্রচন্ড ক্ষিপ্ত। সবাই বলে, রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা, তুমি এই কাজগুলো করতা? তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতাম, কিন্তু আমি করতাম না, কেউ আমাকে দিয়ে করাতো, আমি ইচ্ছা করে করি নাই। তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে, তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা, বা কুফরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা, অথবা যারা লাশ চোর আছে, যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দেন দরবার করতা, বা তুমি এই কাজটি করতা, কিন্তু সফল হতা না। কিন্তু রুহুল সব কথা অস্বীকার করে। সে বারবার বোঝানোর চেষ্টা করে। কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে, মেরেই ফেলবে, রুহুলকে পিটিয়েই মেরে ফেলবে। ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে চলে আসে সেখানে, এসে সবাইকে বিষয়টি খুলে বলে এবং সাক্ষী হিসাবে যেই হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পরা পানি পরা নিয়ে এসেছিল,
তাকেও তার রেফারেন্স দেয়া হয়। তার সাথেও যোগাযোগ করে ঘটনার যখন সত্যতা পাওয়া যায় গ্রামবাসী বিশ্বাস করে, এবং তখন গ্রামবাসী সেই 2 প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায়। সকলের সাথে পরামর্শ করে ওই 2 প্রভাবশালী ভাই একমত হন যে এখানে আর কোনো কবর দেয়া যাবে না। সেলিম হুজুরের লাশই এখানকার শেষ লাশ হবে। সত্যি তাই, ওই কবরস্থান এখন পরিত্যক্ত। সেলিম হুজুরের লাশই সেখানকার শেষ লাশ। এরপরে আর কোনো কবর এখন পর্যন্ত সেখানে দেয়া হয়নি। সেই মসজিদও এখনো আছে, সেই পরিত্যক্ত কবরস্থানও এখানে আছে। কিন্তু যেহেতু 2 ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন, এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের পাশেই আরো জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয়, যা এখনো রয়েছে। রুহুল বছরখানেক আগে মারা গেছে, তার স্ত্রী এখনো জীবিত আছে। আর যে 2 ভাইয়ের কথা বললাম, সঙ্গত কারণে তাদের নাম বলছি না, যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে। 2 ভাইয়ের মধ্যে 1 ভাই মারা গেছেন, আর 1 ভাই এখনো বিদেশে আছেন। কিন্তু এই 2 ভাইয়ের যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন, তিনি এখনো জীবিত আছেন। কেউ যদি ঘটনার সত্যতা যাচাই করতে চান, তাহলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে গিয়ে এই পরিত্যক্ত কবরস্থান সম্পর্কে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে তথ্য দেবে এবং দেখিয়েও দেবে। এই মসজিদের দীর্ঘদিন মুয়াজ্জিন ছিলেন রব মৃধা নামে একজন ব্যক্তি, যিনি আলামিনের নানা হন। আলামিনের নানার সাথেও অদ্ভুত একটি ঘটনা রয়েছে, যেটি এই সেলিম হুজুরকে কেন্দ্র করে। ঘটনাটি আমরা পরে আপনাদেরকে শোনাবো। আজকে চলে যাই প্রথম ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় গৌরব, অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের সবার পছন্দের এবং ভালোবাসার প্রেতকথার ৬০০তম এপিসোডের জন্য। ভালোবাসা প্রসঙ্গ যখন চলেই এলো, তখন ভাবছি আজ নিবিড় প্রেম ভালোবাসার রহস্যময় দুঃখজনক জীবনের একটি ঘটনা বলবো। রহস্য এই জন্য, যেই কাহিনীর পাত্রপাত্রীর সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ রহস্যের আজ পর্যন্ত সমাধানের কোনো কুল কিনারা পাওয়া যায়নি। তাহলে প্রথম থেকেই শুরু করা যাক। তামিনা নিশার ঘটনা আজকে শুনবেন, একটি অসাধারণ ঘটনা। এই ঘটনাটি শোনার পর অনেকক্ষণ রেশ থেকে যাবে। আশা করছি তামিনাদি তুমি ভালো আছো, তোমার সঙ্গে দেখা হওয়ার অধীর আগ্রহে রয়েছি। নিশ্চয়ই কখনো দেখা হবে। যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। আজ থেকে 40 কি 45 বছর আগের ঘটনা। বিশেষ কারণে আমি গ্রামের নাম এবং ঘটনার সাথে জড়িতদের আসল নাম উল্লেখ করছি না। তবে এটি কুষ্টিয়া জেলার একটি ছোট শিক্ষিত গ্রামের ঘটনা। গ্রামের অবস্থা বেশ ভালো। সেখানে পাকা রাস্তা, মসজিদ, মন্দির, স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি স্কুল সবই আছে। শুধু ছাত্ররা উচ্চশিক্ষার জন্য জেলা অথবা বিভাগীয় শহরে যায়। রোগীদের বড় অসুখ হলে জেলা হাসপাতাল, মামলা মোকদ্দমায় কোর্টে, আবার জেলা ভূমি অফিসে রেজিস্ট্রেশনের জন্য যাওয়া ছাড়া এই অঞ্চলের শিক্ষিত জনগোষ্ঠী গ্রাম থেকে তেমন একটা বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে না। মোট কথা, এটি কৃষিতে এবং ভ্রাতৃত্ববোধে পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ একটি আদর্শ গ্রাম। এই গ্রামের সোনার টুকরো সন্তান মোকাররম হোসেন মিয়া, সংক্ষেপে সবাই মোকা মিয়া বলে ডাকে। তাকে সোনার টুকরো বলার বিশেষ কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ, সে খুবই ভালো ছাত্র এবং ভালো মানসিকতার একজন মানুষ। গ্রাম থেকে প্রাইমারি পাশ করে সে কুষ্টিয়া গিয়ে লেখাপড়া করেছে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আবারও গ্রামে ফিরে এসেছে। সে গ্রামের উন্নয়নের জন্য নিবেদিত একজন প্রাণ। তারই অবদানের ফলে প্রাইমারি স্কুল বর্তমানে মাধ্যমিক স্কুলে পরিণত হয়েছে। বেশ কিছু পাকা রাস্তা হয়েছে। সে লেখাপড়া এত ভালো হয়েও তার ভবিষ্যৎ শহর কেন্দ্রিক করেনি। এই গ্রামের দারিদ্র দূরকরণে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। বর্তমানে মোকামিয়া স্কুলের হেডমাস্টারের দায়িত্বে আছে। মোকামিয়ারা 2 ভাই। বড় ভাই তাদের বাপ দাদার জায়গা জমি দেখাশোনা করে। প্রায় 50 বিঘা মতো জমি আছে তাদের।
5 বছর ধরে বিবাহ হলেও বড় ভাই নিঃসন্তান। তাই মোকামিয়ার বিবাহের জন্য তার বাবা মা ভাই ভাবি সবাই উঠে পড়ে লেগেছে। কিন্তু মোকামিয়া গ্রাম উন্নয়নের কাজে এতই ব্যস্ত যে তাদের কথা কানেই তোলে না। সবাই বিভিন্ন বিবাহযোগ্যা কন্যার ছবি এনে মোকামিয়াকে দেখায়, কিন্তু সে এত খুঁতখুঁতে যে সে খুঁটি ধরতে থাকে। কাউকেই তার পছন্দ হয় না। মোকামিয়ার একটাই জেদ, তার বউকে হতে হবে 10 গ্রামের মধ্যে সেরা সুন্দরী। ব্যাস, মোকামিয়ার বিয়ের জন্য আত্মীয় স্বজনের পাত্রী দেখার খোঁজ ভিতরে ভিতরে চলতে থাকলেও ঘটকের দ্বারস্থ হল মোকামিয়ার বাবা। তার একটাই চাহিদা, কন্যাকে সুন্দরী হতে হবে। এদিকে মোকামিয়া ঘটককে আড়ালে ডেকে একটা শর্ত দিয়ে রাখল, কোনো মেয়ে পছন্দ হলে বাড়ির অন্য কাউকে জানানোর আগে তাকে জানাতে হবে। সে দূর থেকে দেখবে, ভালো লাগলে তবেই বাড়িতে খবর যাবে, নইলে নয়। ঘটক এই শর্তে রাজি হলো। বিভিন্ন গ্রামে অনেক বিবাহযোগ্যা কন্যা দেখতে লাগল। 10 গ্রাম খুঁজে মোকামিয়ার জন্য ঘটক অবশেষে একজন সুন্দরী অপূর্ব মেয়ের দেখা পেল। সাথে সাথে মোকামিয়াকে জানানো হলো সেই খবর। মোকামিয়াও কাল বিলম্ব না করে ঘটকের সাইকেলে করেই সেই সুন্দরী কন্যার গ্রামের দিকে রওনা হলো। মোকামিয়া যখন কন্যার গ্রামে পৌঁছল তখন গোধূলি বেলা। সূর্য রাঙা হয়ে আকাশ জুড়ে কমলা আভা ধারণ করেছে। সে আলোক ছটা পড়ছে পুকুরের জলে। পুকুর ঘাটে বসে থাকা 3 জন কন্যার মধ্যে যার অবয়বটি বেশি আলো আকর্ষণ করল, সেই যে কন্যা তাহা বুঝতে বাকি রইল না মোকামিয়া। দূর থেকে এক ঝলক দেখি হৃদয় তোলপাড় হল। একটা মুহূর্ত সে আর অপেক্ষা করতে রাজি হল না। ঘটককে বলে দিল, ভিতরে যান, খবর দিন, আমি আজই কথা বলে যাব। ঘটকও যেন সেই অপেক্ষাতেই ছিল। পুকুরের ওই পার থেকে 2 জন মিলে এই পারে এলো। মোকামিয়া মেয়েগুলোকে জিজ্ঞাসা করল, এই বাড়ির মেয়ে কে আপনাদের মধ্যে? সুন্দরী মেয়েটি একটু চমকে একটু রক্ষণাত্মক ভঙ্গিতে জানতে চাইল, কেন, এই বাড়ির মেয়ের কাছে আপনার কি দরকার? আর সেই কণ্ঠ শুনে মোকামিয়া যেন আরো দিওয়ানা হয়ে গেল। ঘটকের দিকে ইশারা করে বুঝিয়ে দিল, উনি বাড়ির মুরব্বীর সঙ্গে কথা বলতে চান। মেয়েটি জানালো তার আব্বা একটু আগেই বাড়ি ফিরেছেন, তার একটু অপেক্ষা করলে সে ডেকে দিচ্ছে। তারপর সে তার সমবয়সীদের নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মোকামিয়ার যেন তর সইছে না। ঘটককে ধরে জানতে চাইল, উনি ঠিক জানেন তো মেয়েটার বিয়ে হয়নি, মানে সে অবিবাহিতা? ঘটক একটু কনফিউজড হয়ে বলল, খোঁজ খবর নিয়েই তো খবর দিয়েছে, কিন্তু এখনই কি কথা বলবে? কোনো মুরব্বী ছাড়া কন্যার পিতা কি রাজি হবে? মোকামিয়া এক কথায় বলে দিল যে সে সুযোগ হাতছাড়া করতে চায় না। আল্লাহ যদি চান তাহলে আগামীকাল সকালেই আব্বা চাচা মামাদের পাঠাবে। আজকের জন্য বুকিং দিয়ে যেতে চায়, যাতে রাতের মধ্যে কোনো অঘটন না ঘটে। ঘটক অবাক, এত বছর মেয়েটার বিয়ে হয়নি, আর এক রাতে কে এসে একটা বিয়ে করে ফেলবে? মোকামিয়ার উত্তর ছিল একটাই, কিছুই বলা যায় না, সবই নিয়তি। এমন সময় ভেতর থেকে মেয়েটির বাবা বেরিয়ে এলেন। অপরিচিত 2 জনকে দেখে একটু ইতস্তত করতেই ঘটক নিজের পরিচয় দিল, নিজের নাম বলল, গ্রামের কথা বলল, আর মোকামিয়ার পরিচয় দিল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে। জানালো তারা এসেছেন কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। কন্যার বাবা ভদ্রভাবে ভিতরে আসতে বললেন, কিন্তু মোকামিয়া আজ ভিতরে যেতে রাজি নন। আজ শুধু জানাতে এসেছেন, আগামীকাল তার মুরব্বীরা এসে সব কথা বলে যাবে। তার সম্পর্কে কিছু জানার থাকলে সকালে গ্রামে গিয়ে জেনে আসবেন। আশা করছে কোনো সমস্যা হবে না। কন্যার বাবা তো পুরোই বনে গেছেন, পাত্র নিজে এসে কথা বলছে। কি বলতে কি বলবেন তা বুঝতেই পারছেন না। শুধু বললেন, এমন সময় তো খালি মুখে বিদায় দেওয়া যায় না, বেলাও ডুবতে বসেছে। মোকামিয়া জানালো, কোনো অসুবিধা নেই, তিনি যেন ব্যস্ত না হন। কিন্তু ভদ্রলোক নাছোড়বান্দা গলা চড়িয়ে ভিতরে ডাকলেন, মা চন্দনা, বাইরের দরজাটা খুলে দাও। একটু পরেই ঘরের আলো জ্বলে উঠল। দরজা খুলে দিল চন্দনা। মোকামিয়া আর চোখে আরেকবার দেখে নিল অপূর্ব সুন্দর সেই মেয়েটাকে, যার নাম চন্দনা। চন্দনার রূপে পাগল হয়ে মোকামিয়া তার মুরব্বিদের দিয়ে ঠিক পরের দিনই আনুষ্ঠানিকভাবে সেই বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করল।
ছেলে শিক্ষিত স্কুল মাস্টার, বাপ দাদা উচ্চ বংশের, ধানি জমি আছে 50 বিঘা, পুকুর আছে 2টা, ফল বাগান আছে পাকা দালান। এই সব দেখে শুনে চন্দনার বাবার এক মুহূর্ত দেরি না করে মেয়ের বিবাহে মত দিয়ে দিলেন। সাথে সাথে কন্যার হাতের অনামিকায় আংটি পরিয়ে ক্ষীর মুখে দিয়ে মুরব্বীরা বিবাহের দিন ধার্য করল। ছেলেপক্ষের কোনোই চাহিদা নেই, তারা চন্দনাকে নিজেরাই সাজিয়ে নিয়ে যাবে। শুধু যে কয়জন বরযাত্রী আসবে তাদের একবেলা ডাল ভাত খাওয়ালেই চলবে, এই কথা বলে মুরব্বীরা বাড়ি ফিরল। যদিও সে সময় পালকির চল ছিল না, কিন্তু মোকামিয়ার একটাই শখ, তার বউ পালকিতে চড়ে বাড়ি আসবে। তাই বিয়ের আয়োজনে পালকি খোঁজা শুরু হলো। এই গ্রাম সেই গ্রাম খুঁজে পালকি আর পাওয়া যায় না। অবশেষে জেলা শহরে গিয়ে এক নাটক গ্রুপের কাছ থেকে চড়া দামে কোনো মতে একটা পালকির ভাড়া ঠিক করা গেল। মোকামিয়ার খুশি দেখে কে, এতদিনে মনের মতন একজন কেউ তার জীবনে আসতে চলেছে। যদিও চন্দনার তুলনায় মোকামিয়ার বয়সটা একটু বেশি, তাতে কি, মোকামিয়ার মতো সোনার টুকরো পাত্র 10 গ্রামেও খুঁজে পাওয়া যাবে না। বিবাহের দিন বউ সাজে চন্দনাকে যেন আসমানের পরীর মতো লাগে। তাই মোকামিয়া এবং তার ভাবি, মাসি, পিসি, মামিরা সবাই মিলে জেলা শহর থেকে বিয়ের বাজার করে আনে। ছোট ছেলের বউয়ের জন্য গড়িয়ে রাখা গয়না মোকামিয়ার মা স্বর্ণকারের দোকান থেকে ধুয়ে আনেন। বাড়িতে বিয়ের আমেজ চলছে, মাইক সেট করা হয়েছে। শুধু আজানের সময় সেই মাইক বন্ধ হয়, তাছাড়া দিন রাত 24 ঘন্টায় গান চলে। একজন ভালো মানুষ মোকামিয়ার বিয়েতে পুরো গ্রাম উৎসবে মেতে উঠেছে। মোকামিয়াকে শিক্ষক হিসেবে সবাই সম্মান করে, তাই তার আনন্দের সাথে পুরো গ্রাম সামিল। যথারীতি বিয়ের দিন চলে আসে। গ্রামের প্রায় সব পুরুষ মানুষ মিলে সুন্দরী চন্দনাকে ঢাক ঢোল বাজিয়ে আনতে চায়। বরযাত্রীদের আগমনে চন্দনাদের গ্রামেও খুশির জোয়ার বইতে থাকে। স্কুলের মাঠে শামিয়ানা টাঙানো হয়েছে, সেখানেই সবাই মহা আনন্দে ভরিভোজ করে। এরপর বিবাহের আনুষ্ঠানিকতা শেষ করে নতুন বউকে পালকিতে তোলা হয়। কন্যার বাড়ি থেকে কান্না জড়িত পরিবেশে চন্দনাকে বিদায় দেওয়া হলে বরযাত্রী নিজের গ্রামের দিকে এগিয়ে চলে। গ্রামের ইট বিছানো রাস্তা দিয়ে চলতে চলতে এক সময় 3 মাথায় মানে তেমাথায় পালকি এসে পৌঁছয়। বিয়ারাদের বিশ্রাম নেওয়ার জন্য একটা বড় বৃক্ষের নিচে পালকি থামে। কাঁধ থেকে পালকি নামিয়ে গাছের নিচে বসে ঘাম মোছে। পাশে টিউবওয়েল থেকে অঞ্জলি ভরে জল পান করে। এমন সময় মোকামিয়া চন্দনার পালকির পাশে এসে দাঁড়ায়। চন্দনা পালকি থেকে মুখ বাড়িয়ে স্বামীর কাছে 1 গ্লাস জল চাইল। খুব তেষ্টা পেয়েছে তার। মোকামিয়ার কাছে এই প্রথম তার বিয়ে করা বউ কিছু চাইল। সেই খুশিতেই সে পালকিতে নতুন বউকে রেখে তাড়াতাড়ি দোকানের দিকে ছুটল। তেমাথায় 2-3টে দোকান আছে। সব বরযাত্রী সেসব দোকানে বিস্কুট, চানাচুর, চা ইত্যাদির মধ্যে ব্যস্ত হয়ে গেছে। চন্দনা পালকির দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে তাকিয়েছিল। আর ঠিক তখনই সে দেখল মোড়ের দোকানের দিক থেকে 1 গ্লাস জল হাতে তার কাছে এগিয়ে আসছে ফ্রক পরা একটা ছোট্ট মেয়ে। চন্দনা ভাবল হয়তো তার স্বামী মেয়েটাকে দিয়ে জল পাঠিয়েছে। বাচ্চা মেয়েটা একটু নিচু হয়ে জলের গ্লাসটা এগিয়ে দিল চন্দনার দিকে। নতুন বউকে দেখে মেয়েটা বলে উঠল, কত সুন্দর। ঠিক সেই মুহূর্তেই উত্তর দিক থেকে এক নিমেষে একটা প্রবল বাতাস বয়ে গেল। বাতাসটা যেন চন্দনার দেহ ভেদ করে চলে গেল। আশ্চর্যের বিষয়, তৎক্ষণাৎ আবার শান্ত হয়ে গেল প্রকৃতি। চন্দনা হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিল। তারপর মুখে 2-3 ঢোক দিতে না দিতেই কেমন যেন মাথাটা ঝিমঝিম করে উঠল। আর কিছুই মনে নেই তার। অজ্ঞান হয়ে গেল চন্দনা। কিন্তু পালকির পর্দার আড়ালে কেউ সেটা টের পেল না। এদিকে মোকামিয়া একটা মিনি প্যাকেট বিস্কিট আর 1 গ্লাস জল নিয়ে চন্দনার পালকির সামনে এসে দাঁড়ালো।
চন্দনা হাত বাড়িয়ে জলের গ্লাস নিচ্ছে না দেখে সে লোক লজ্জা ভুলে নিচু হয়ে পালকির ভিতরে উকি দিল। দেখল চন্দনা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত বউয়ের মুখের দিকে তাকিয়ে মোকামিয়ার ভীষণ মায়া হলো। মনে মনে ভাবল, না জানি বিয়ের অনুষ্ঠানে কত কষ্ট হয়েছে বউয়ের, বিশ্রামের একটু সময়ও পায়নি, তেষ্টা নিয়েই হয়তো ঘুমিয়ে পড়েছে। থাক, শান্তিতে একটু ঘুমিয়ে নিক। বাড়িতে পৌঁছলে তো আবার কত আনুষ্ঠানিকতা আছে। পালকি যখন মোকামিয়ার বাড়িতে পৌঁছয় তখন সন্ধ্যা হয়ে গেছে। হ্যাজাকবাতির আলোয় নতুন বউয়ের মুখ দেখতে আসে বাড়ির এবং গ্রামের সব মেয়েরা। নতুন বউ ঘুমোচ্ছে দেখে সবাই কত হাসি ঠাট্টা করে, কিন্তু হায়, কেউ বুঝতেই পারল না নতুন বউ এতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিল পালকির মাঝে। ধরাধরি করে পালকি থেকে নামিয়ে মিষ্টি এবং শরবত দিয়ে বরণ করে ঘরে তোলা হলো নতুন বউকে। 3 মাস, খুবই মধুর 3 মাস পার করল মোকামিয়া চন্দনা। মোকামিয়ার চেহারা দেখলেই বোঝা যায় সে কতটা সুখী পুরুষ। চন্দনাও ঘোমটার আড়াল থেকে সারাদিন মিটমিট করে হাসে। তার পায়ের রূপার মল রুনুঝুনু বাজে পুরো বাড়িময়। সুন্দরী বউয়ের কারণে মোকামিয়ার বন্ধুরা তাকে মনে মনে হিংসা করে। সেটা সে ঠিকই টের পায়, কিন্তু কাউকে কিছু বলে না। গ্রামের সবাই সুন্দরের তুলনা দিতে গিয়ে চন্দনার কথা বলে। গর্বে মোকামিয়ার মাটিতে যেন আর পা পড়ে না। কিন্তু বিপত্তি ঘটল ঠিক 3 মাস 1 দিনের মাথায়। রাতের খাবার খাওয়ার পর সবাই যে যার ঘরে ঘুমোতে যায়। মোকামিয়া অভ্যাসবশত শোয়ার আগে সুন্দরী বউয়ের হাতে পান খেতে চাইল। অমনি চন্দনা অগ্নিমূর্তি ধারণ করল। কেমন যেন না পুরুষ না নারী, এমন একটা কণ্ঠে বলে উঠল, 3 মাস তোকে সুযোগ দিয়েছি, আর বেশি কিছু আশা করবি তো তোর বউকে গলায় দড়ি দিয়ে এইভাবে চলিয়ে রাখবো, দেখ। এই কথা বলাও শেষ, সাথে সাথে ফ্যানের সাথে দড়িতে চন্দনার দেহ ঝুলতে দেখল মোকামিয়া। এক চিৎকার দিয়ে ভয়ে দরজা খুলে পড়ি কি মরি করে ঘর থেকে উঠোনের মাঝে এসে ঠাস করে আছাড় খেয়ে পড়ে গেল মোকামিয়া। তার চিৎকার আর পড়ে যাওয়ার শব্দে অন্য সব ঘর থেকে সবাই বেরিয়ে এলো। মোকামিয়া হাতের ইশারায় তার ঘরের দিকে তাকালো। ভাই, ভাবি, বাবা, মা সবাই দৌড়ে মোকামিয়ার ঘরে ঢুকলো। তারা সত্যি সত্যি দেখল চন্দনা ফ্যানের সঙ্গে ঝুলছে। দড়ি কেটে চন্দনাকে নামানো হলো, মাথায় পানি দিয়ে তাকে ঠিক করা হলো। কিন্তু চন্দনা সেই ঘটনার কিছুই মনে করতে পারছে না। আর সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেবল ভাত খেয়ে উঠে সন্ধ্যা রাতে কি এমন হয়েছিল যে গলায় দড়ি নিতে হবে? আর দড়ি বা এলো কোথা থেকে? চন্দনাকে না বাঁচিয়ে মোকামিয়া বাইরেই বা কেন বেরিয়ে এলো? মোকামিয়া ততক্ষণে কিছুটা সামলে নিয়ে সব কথা খুলে বলল। কণ্ঠস্বর বদলে গেছিল। তারপর চন্দনাকে ঝুলতে দেখেছে, দড়ি বাঁধতে দেখেনি, দড়ির কাছে যেতেও দেখেনি। কেন এমন হলো কিছুই বুঝতে না পেরে সাহায্যের জন্য তারপর বাইরে দৌড়েছে। মোকামিয়ার বাবা তখন বললেন, হয়তো নজর লেগেছে। আগামীকাল মসজিদের হুজুরের কাছ থেকে নজর কাটানোর দোয়া পড়া জল এনে খাওয়ালেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কথা মতো ফজরের নামাজ শেষে মোকামিয়া হুজুরের কাছে নজর কাটানোর দোয়া পড়া 1 গ্লাস জল এনে চন্দনাকে পান করালো। সকাল থেকেই চন্দনা আগের মতো স্বাভাবিক সব কাজকর্ম করতে ব্যস্ত হয়ে গেল। রাতে সবাই একসাথে খেয়ে নিল। এবার যে যার রুমে যাওয়ার পালা। মোকামিয়া আত্মবিশ্বাসের সাথে চন্দনাকে নিয়ে ঘরে ঢুকল। মনে মনে ভাবল, যেহেতু নজর কাটানোর দোয়া পড়া জল পান করেছে তাই আজ আর কিছু হবে না। তাই বিছানায় বসেই আবার চন্দনার কাছে পান চাইল। আর ঠিক তখনই চন্দনার হাতের মাঝে লুকিয়ে রাখা জমিতে দেওয়ার কীটনাশক ঢকঢক করে চন্দনা গিলে ফেলল। মোকামিয়া আবার চিৎকার করে সবাইকে ডাকতে লাগল। তবে আজ সে বাইরে বেরিয়ে আসেনি। বাড়ির সবাই ছুটে এলো। চন্দনার মুখ থেকে কীটনাশক বের করার চেষ্টা করে ব্যর্থ হলো। ধরাধরি করে পাশের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে তার স্টমাক ওয়াশ করানো হলো। 1 দিন স্বাস্থ্যসেবা কেন্দ্রে কাটিয়ে পরের দিন বিকেলে তারা বাড়ি ফিরল। মোকামিয়া সিদ্ধান্ত নিল সে আর বউয়ের কাছে পান চাইবে না। 4-5 দিন পর রাতে
সে যখন বউকে ভালোবেসে কাছে টানল, তখনই এক ধাক্কায় বিছানা থেকে মোকামিয়াকে ওর বউ নিচে ফেলে দিল। এবার মোকামিয়া নড়ে চড়ে বসল। মনে মনে ভাবল, আর অবহেলা করা যায় না। এটা কিছুতেই শুধুমাত্র নজর লাগা নয়। কাল ভোরে আবারও মসজিদের ইমামের কাছে যেতে হবে, বিস্তারিত খুলে বলতে হবে। দেখা যাক তিনি কোনো সুরাহা করতে পারেন কিনা। সে রাতে মোকামিয়ার বিছানায় উঠে শুতে সাহস পেল না। কোনো মতে রাতটুকু জায়নামাজে বসে দোয়া দরুদ পরে কাটিয়ে দিল। ভোর হতে না হতেই বের হওয়ার প্রস্তুতি নিল। তখন লক্ষ্য করল চন্দনা একদম জড়সড় হয়ে বিছানার একটা কোণায় ঘুমোচ্ছে। বউকে দেখে বড় মায়া হলো মোকামিয়ার। ইচ্ছে হলো একবার কাছে গিয়ে গায়ে কাঁথাটা টেনে দিই, কিন্তু গতকালের কথা মনে হতেই দুপা পিছিয়ে গেল। হাতে একটা খালি গ্লাস আর গ্লাস কভার নিয়ে মসজিদের দিকে রওনা হলো। সারা রাত না ঘুমানোর ছাপ তার চোখে মুখে স্পষ্ট ছিল। ইমাম সাহেব মোকামিয়াকে দেখেই বুঝলেন কিছু তো একটা হয়েছে। জানতে চাইলেন, রাতভর ঘুমাওনি? এমন বিধ্বস্ত কেন? বৌমা ঠিক আছে? এই প্রশ্নে মোকামিয়ার চোখ ছলছল করে উঠল। হুজুরের সামনে দাঁড়িয়ে আর ইমোশন ধরে রাখতে পারল না। এই এক সপ্তাহে তার সাথে কি কি হয়েছে সব খুলে বলল। সব শুনে ইমাম সাহেব বললেন, তাহলে তো এটা কোনো নজর লাগা নয়। কেউ হয়তো তাকে কালো জাদু করেছে। আর শুধু যে তাকেই করেছে সেটাও নয়, তোমাদের দুজনের উপরেই এটা করা হয়েছে। তোমরা যখন কাছাকাছি আসতে চাও তখনই তোমার বউ খেপে যায়। তার মানে তোমাদের দাম্পত্য সুখ দেখে কেউ হিংসা করেই হয়তো এমনটা করেছে। তাই শুধু জল পড়াতে কাজ হবে না, জাদু কাটার আমল ও দোয়াও করতে হবে। মোকামিয়া হুজুরের পা জড়িয়ে ধরল। কাকুতি মিনতি করে বলল, যেভাবেই হোক চন্দনাকে ঠিক করে দিন, ওর কষ্ট আর দেখতে পাচ্ছি না। হুজুর সান্ত্বনা দিয়ে জানালেন, আমি একটা তাবিজ বা মাদুরি তৈরি করে দেব। তার আগে যেই দোয়া পড়া জল দিলাম এটা চন্দনাকে পান করাতে হবে। বাকিটা স্নানের জলে মিশিয়ে দিতে হবে। কালো জাদুর প্রভাব হলে ৭৫% ঠিক হয়ে যাবে। বাদ বাকি ২৫% তাবিজে কভার করতে হবে ইনশাল্লাহ। মসজিদের টিউবওয়েল থেকে মোকামিয়া গ্লাস ভরে জল এনে ইমামের সামনে এগিয়ে দিল। দোয়া কালাম পড়ে ইমাম সাহেব জলে ফুঁ দিয়ে গ্লাসের কভার লাগিয়ে মোকামিয়ার হাতে তুলে দিলেন। বললেন, আগামীকাল বিকালে এসো, মাদুলি তৈরি থাকবে। ইমামকে সালাম জানিয়ে বিদায় নিল মোকামিয়া। হুজুরের কথায় বুকের মধ্যে একটা আশার আলো দেখতে পেল যেন। বাড়িতে এসে হুজুরের কথা মতো চন্দনাকে জল পান করাতে হলো। স্নানের জলে জল পড়া মেশানো হলো। প্রতিটি দিনের মতো আজকের দিনেও চন্দনা ভালোই ব্যবহার করল। কিন্তু রাতে মোকামিয়া চন্দনার সঙ্গে কোনো কথা বলল না। নিজের মতো খাওয়া শেষ করে একাই বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। শরীর ক্লান্ত ছিল, তাই ঘুমও জলদি চলে এলো। সে রাতে কি হয়েছে আর কি হয়নি মোকামিয়া কিছুই জানে না, কারণ সে অঘরে ঘুমিয়েছিল। পরের দিন বিকেলে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে তাবিজ নিয়ে এলো মোকামিয়া। সন্ধ্যার পর স্ত্রীর বাম হাতের বাহুতে যেই না তাবিজটা বাঁধতে যাবে, অমনি চন্দনা তার ডান হাত দিয়ে মোকামিয়ার গলা চেপে ধরে দেয়ালে ঠেসে ধরল। মোকামিয়ার যেন শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। না পারছে চিৎকার করতে, না পারছে চন্দনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। কণ্ঠনালী দিয়ে ঘ্যাস ঘ্যাস করে শব্দ বেরিয়ে আসছে। মোকামিয়া অনুভব করল সে হয়তো আজই চিরতরে দুনিয়া থেকে বিদায় নেবে। চন্দনার মুখ সে দেখতে পাচ্ছিল না, কারণ তার চোখ দুটো উপরের দিকে উল্টে যাচ্ছিল। মাথার পিছনটা দেয়ালে ঠেকে আছে, আর পা পা মাটিতে নয়, পা যেন শূন্যে। এটা বুঝতেও তার বেশ কিছুটা মুহূর্ত সময় লাগলো। তার মানে চন্দনা তাকে গলা ধরে শূন্যে তুলে রেখেছে। যখন বাঁচার আশায় সে হাত পা ছুড়ছিল, তখন মোকামিয়ার হাত থেকে তাবিজটা পড়ে গেল মেঝেতে। তাবিজ পড়ে যেতেই চন্দনা ও মোকামিয়াকে ছেড়ে দিল, আর তক্ষুনি অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল চন্দনা। পড়ে যাওয়ার সময় ঘাটের কোনায় আঘাত পেল। তার ডান হাতের কনুইয়ের কাজটা ফেটে গেল। সেই মুহূর্তে অবশ্য মোকামিয়া সেটা খেয়াল করেনি। সে তখন একটা ঘোরের মধ্যে ছিল।
চোখের পলকে এমন একটা কাণ্ড ঘটে গেল যে বিশ্বাস করতেই পারছে না। চন্দনার গায়ে এত শক্তি এলো কোথা থেকে? চিৎকার করে মেঝেতে শুয়ে থাকা চন্দনাকে ডাকতে লাগলো মোকামিয়া। চন্দনা, এই চন্দনা, কি হলো তোমার? চোখ খোলো, চোখ খোলো। রান্নাঘরে ভাবি আর মা ছিলেন। এমন চিৎকারে দৌড়ে এলেন। চন্দনাকে মেঝে থেকে তুলে তিনজন মিলে বিছানায় শোয়ালেন। মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। বেশ কিছুক্ষণ পর চন্দনার সেন্স ফিরল। হলুদ রঙের বিছানার চাদর লাল রক্তে ভিজে যাচ্ছে। রক্ত এলো কোথা থেকে? সবাই সবার মুখের দিকে প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকলো। তখন চন্দনা নিজেই তার ডান হাতের কনুইয়ের বাম হাত দিয়ে স্পর্শ করে বলল, ব্যথা, অনেক ব্যথা করছে। তখন সবাই দেখল কনুই থেকে রক্ত বেরোচ্ছে। ভাবি দ্রুত একটা কাপড় এনে হাত বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু কনুইয়ের জায়গায় কাপড় বেঁধে রাখা কঠিন। তাই ভাবি বলল, মোকামিয়াকে স্বাস্থ্যকেন্দ্রের আপাকে ডেকে আনতে হবে, গজ দিয়ে বাঁধতে হবে, উনি বুঝবেন হাড় ভেঙেছে কিনা। মোকামিয়া তড়িঘড়ি স্যান্ডেল গড়িয়ে রওনা দিল। যাওয়ার আগে চন্দনার দিকে একবার তাকালো। সে খুবই স্বাভাবিকভাবে ব্যথায় কাতরাচ্ছে। চন্দনার আচরণ দেখে কেউই বলতে পারবে না যে একটু আগেই সে মোকামিয়াকে প্রায় মেরে ফেলতে চেয়েছিল। রাস্তায় চলতে চলতে মোকামিয়ার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কেন এমন করলো চন্দনা? তাহলে কি অনেক বড় কালো জাদুর প্রভাব? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে হবে। আগে স্বাস্থ্য আপাকে নিয়ে চিকিৎসা করাই, তারপর ইমাম সাহেবের কাছে যাব। স্বাস্থ্য আপা এসে জানালেন হয়তো হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দিলেন এবং বললেন আগামীকাল শহরে গিয়ে এক্স রে করে ডাক্তার দেখাতে। স্বাস্থ্য আপাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে মোকামিয়া এত রাতেই ইমামের কাছে গেল। এই সময় মোকামিয়াকে দেখে আর তার কথা শুনে ইমাম সাহেব অবাক হলেন। তিনি বললেন, আগে বৌমাকে ডাক্তার দেখিয়ে তার হাত ঠিক করো, পরে জাদুটোনার চিকিৎসা করা যাবে। তবে তোমার কথা শুনে মনে হচ্ছে এটা কালো জাদুও নয়, কোনো জিনের আছর হয়েছে মনে হয়। আপাতত তাবিজ বাঁধতে যেও না, তোমার জানের বিপদ হতে পারে। তাবিজটা গোপনে কোথাও রেখে দাও, বৌমা সুস্থ হলে তখন দেখা যাবে। প্রায় 2 মাস লাগলো চন্দনার হাত জোড়া লেগে সুস্থ হতে। চন্দনা সুস্থ হওয়ার পর মোকামিয়া আবারও একদিন স্ত্রীর কাছে যেতে চাইলে চন্দনা এক লাথি দিয়ে তাকে বিছানা থেকে ফেলে দিল। কত মাস হয়ে গেল সে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত। সুন্দরী বউ চেয়েছিল ঠিকই, কিন্তু জীবন যে এমন দুর্বিষহ হয়ে উঠবে তা কল্পনাও করেনি মোকামিয়া। বাড়ির লোকের পরামর্শে একজন কবিরাজ দেখানো হলো চন্দনাকে। 6 মাস আয়ুর্বেদিক চিকিৎসা চলল, নানান গাছ গাছড়ার ওষুধ সেবন করলো, কিন্তু কিছুই হলো না। মোকামিয়ার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু একজন সাইকোলজিস্টের কথা বলল। সেখানেও 1.5 বছর সেশন করানো হলো, কিন্তু কিছুই ফলপ্রসূ হলো না। এদিকে ওঝাকে ডাকা হলে সে নানা ধরনের ক্রিয়াকর্ম করে সাফ জানিয়ে দিল, আপনার স্ত্রীর উপর জিনের আছর হয়েছে, কিন্তু আমার পক্ষে এই জিন তাড়ানো সম্ভব নয়। আমি ছোটখাটো জিনের চিকিৎসা দিই। আপনি আপনার বউকে যশোরের ঝিকরগাছায় নিয়ে যান। সেখানে একজন নামকরা কামেল মানুষ আছে, তিনি হয়তো কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন। এরপর একদিন চন্দনাকে সাথে নিয়ে মোকামিয়া এবং তার বাবা যশোরের জিকরগাছায় সেই কামেল হুজুরের কাছে গিয়ে হাজির হলো। কিন্তু সেই বাড়ির সীমানায় পা রাখতেই চন্দনাকে আর ধরে রাখা যায় না। সে কিছুতেই ওই বাড়িতে ঢুকবে না। মোকামিয়া তার বাবার পক্ষে চন্দনাকে বাড়ির ভেতর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চন্দনার চিৎকার শুনে সেই হুজুর আশাহত হয়ে এক বুক শূন্যতা নিয়ে ঘোলা চোখে মোকামিয়ার বাবা হুজুরের দিকে তাকিয়ে জানতে চাইলেন, কোনোই কি উপায় নেই? বৌমা কি আর কখনো মুক্ত হবে না? সঠিকভাবে সংসার করতে পারবে না? তার মোকার কি হবে? মোকার জীবনটা তো শেষ হয়ে গেল। অঝরে কেঁদে উঠলেন বৃদ্ধ বাবা। হুজুর সান্ত্বনা দিয়ে বললেন, তার কাছে সমাধান নেই, তবে ভারতে গিয়ে দেখতে পারেন। ব্যর্থ হয়ে সেদিন মোকামিয়ারা বাড়িতে ফিরে এসেছিল। একদিন সকালের দিকে মোকামিয়া তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল, বিয়ের দিনের কথা মনে আছে তোমার? চন্দনা সাবলীলভাবে জানালো, কেন মনে থাকবে না? মোকামিয়া আরেকটু এগিয়ে যায়, জানতে চায় বিয়ের পর সে মোকামিয়াকে
প্রথম কি বলেছিল, মানে প্রথম কোন জিনিসটা চেয়েছিল সেটা মনে আছে? চন্দনা বলল, হ্যাঁ, 1 গ্লাস জল চেয়েছিলাম, অথচ তুমি নিজে আমাকে জলটা না দিয়ে একটা ছোট বাচ্চা মেয়েকে দিয়ে পাঠিয়েছিলে। আমার খুব অভিমান হয়েছিল তখন। মোকামিয়া অবাক। তেমাথায় যখন পালকি দাঁড়িয়েছিল তখন বরযাত্রীর কোনো মেয়ে বা বাচ্চা মেয়ে তো ছিল না। বাচ্চা মেয়ে আসবে কোত্থেকে? জানতে চাইল, সে কি সেই জল পান করেছিল? চন্দনা জানালো যে হ্যাঁ, ওই মেয়েটা আমায় জল দিল, আমি জল খেলাম। মেয়েটা খেয়েছিল। ওই জলটুকু পান করার পর আমার মাথা ঝিমঝিম করে ওঠে। পরে যখন চোখ খুলি তখন দেখি তুমি আমার পাশে। ভাবি আমাকে ধরে রেখেছে, আম্মা শরবত এবং মিষ্টি খাওয়ালো। তারপর তো সব তোমার জানা। মোকামিয়া জানতে চাইল, রাতের বেলায় যা হচ্ছে সেগুলোর কিছু কি মনে থাকে তোমার? চন্দনা চোখ বড় বড় করে জানতে চাইল, রাতে? রাতে কি হচ্ছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে মোকামিয়া শুধু বলল, কিচ্ছু না, স্কুলের সময় হয়ে গেছে, যাই। চন্দনা দিনে ভালো থাকলেও রাতে সে যেন অন্য জগতের কেউ হয়ে যায়। তখন সে মোকামিয়াকে চেনে না। স্বামীর গায়ের গন্ধ তার সহ্য হয় না। স্বামীর ছোঁয়ায় নিজেকে শেষ করে দিতে চায়। স্বামী কাছে আসতে চাইলেই চন্দনা বিভিন্ন রকম ভাবে নিজের জীবন ধ্বংসের কাজ করতে চায়। প্রথম দিকে দিনের বেলায় একটু আধটু কথা, ভালোবাসা আদান প্রদান করা গেলেও আস্তে আস্তে দিন গড়াতে থাকলে সেটুকুও বন্ধ হয়ে যায়। এমন করে 2 বছর, 5 বছর, 10 বছর চলে যায়। কত ডাক্তার, বৈদ্য, ওঝা, ফকির, পীর, দরবেশের চিকিৎসা নেওয়া হয়, তবে রোগীর অবস্থা এবং অর্থের কথা বিবেচনা করে তাকে ভারতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সে কারণেই চন্দনা আর তার স্বামীর সান্নিধ্যে এলো না। মোকামিয়ার চেহারার দিকে তাকানো যায় না। স্কুলের কাজ শেষ করে যতটুকু সময় পায় চন্দনার সেবায় তার বাকি সময় বয়ে যায়। গ্রামের সবাই মোকামিয়াকে আবার বিয়ে করতে বলে, অন্তত বংশরক্ষার্থে, সন্তানের পিতা হওয়ার সুখ অর্জন করতে। কিন্তু মোকামিয়া কিছুতেই রাজি হয় না। চন্দনার বাবাও তার মেয়ে জামাইয়ের অবস্থা দেখে বিয়ের 10 বছর পরেও চন্দনাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু মোকামিয়া তার ভালোবাসার সুন্দরী বউকে ছাড়তেও চায় না। নিঃসন্তান মোকামিয়ার বিবাহের বয়স বর্তমানে 40-এরও বেশি বছর, অথচ মাত্র 3 মাসের ভালোবাসাকে সম্বল করে এখনো মোকামিয়া বিশ্বাস করে চন্দনা আবারও একদিন সুস্থ হয়ে তাকে ভালোবাসবে। কুষ্টিয়ার সেই গ্রামে গেলে এখনো দেখা মিলবে স্ত্রীর ভালোবাসা পাওয়ার অপেক্ষায় চোখ ক্ষয়ে যাওয়া প্রবল বিশ্বাসী মনের একজন প্রেমিক স্বামী বৃদ্ধ মোকামিয়ার। সব প্রেম প্রতিদান খোঁজে না, সব প্রেমিক স্বার্থপর হয় না। কিছু প্রেম আছে ঐশ্বরিক ঐশ্বর্যে ভরপুর। সেদিক দিয়ে চন্দনা নিঃসন্দেহে সৌভাগ্যবতী। এই ছিল ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। তামিনা নিশা যখনই আমাদেরকে ঘটনা পাঠান তখনই সেই ঘটনার মধ্যে নতুন কিছু থাকে। থ্যাংক ইউ তামিনা দি। আশা করছি এই ঘটনাটা তুমি যেভাবে লিখে পাঠিয়েছো, যেভাবে ভেবে তুমি লিখেছো, আমি সেভাবে পড়ে শোনাতে পেরেছি, যত্ন করে পড়ে শোনাতে পেরেছি। এবং সবাই আপনারা যারা শুনেছেন তাদের হয়তো দুঃখ লেগেছে মোকামিয়ার জন্য। আমারও মোকামিয়ার জন্য ততটাই দুঃখ লেগেছে যতটা আপনার লেগেছে। সত্যি সব প্রেম স্বার্থপর তো হয় না। কিছু প্রেম কিছু মাসের অবলম্বনেই সারা জীবনের জন্য থেকে যায়। এই ঘটনায় আমাদেরকে ভয়েস দিয়েছেন তানভীর ভাই। আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, তার আগে তানভীর ভাইকে থ্যাঙ্কস জানাই। এবং আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। আসছেন নিতাই রুম 3, সো বুঝতেই পারছেন যে কতটা ব্যস্ততা চলছে আমাদের এই মুহূর্তে। আপনাদেরকে বেস্ট একটা উপহার দেওয়ার জন্য আমরা সকলে অনেক অনেক খাটছি। আপনারা কিন্তু প্লিজ শুনবেন নিতাই রুম 3 এবং প্রেতকথার সমস্ত এপিসোড, এবং প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব।
পেশায় জেলে, বাবা ছিল জেলে, তার বাবাও। এই নদীর ধারেই জন্ম, এই নদীর ধারেই মরবো এটুকু জানতাম, কিন্তু তার বাইরেও যে অনেক কিছু জানতে পারবো সেটা জানতাম না। মা বলতো অমাবস্যার রাতে ঘর থেকে বেরোস না। ছোটবেলা থেকে শুনে এসেছি গ্রামের সবাই জানে অমাবস্যার রাতে নদীর দিকে কেউ যায় না। কেন যায় না কেউ স্পষ্ট করে বলে না। কেউ বলে ওপারের লোক আসে, কেউ বলে নদী ডাকে। মা বলতো জানার দরকার নেই, না গেলেই হলো। মা এরকমই, কম কথায় বেশি ভয়। চোখ তুলে একবার তাকালেই বুঝে যেতাম এরপর আর প্রশ্ন করা চলবে না। বাবা মারা যাওয়ার পর মা আরো শক্ত হয়ে গেছিল, যেন পুরো সংসারটা নিজের মেরুদণ্ড দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আমাকে জেলের কাজ শিখিয়েছে সেই মাই, জাল বুনতে শিখিয়েছে, নদীর স্রোত পড়তে শিখিয়েছে, কিন্তু একটা কথা বারবার বলেছে, অমাবস্যায় নদীর ধারে যাবি না, যতই যাই হয়ে যাক না কেন। আমি মানতাম সেই রাত পর্যন্ত। সেবার আষাঢ়ের অমাবস্যা, দুপুর থেকে আকাশ ভাঙা মেঘ, সন্ধ্যা একটু ধরল, তারপর চুপচাপ অন্ধকার নেমে এলো। মা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। আমি শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। ভেজা বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, পচা কাদার নাকি অন্য কিছু জানি না, মিষ্টি ভারী, যেন কেউ খুব কাছে এসে শ্বাস ফেলছে। আমি উঠে বসলাম, জানলা দিয়ে দেখলাম নদীর দিকে একটা আবছা আলো, হলুদ না সাদা না, একটা ঘোলাটে নীল। আলোটা কাঁপছে, জানি না কেন পা নিজে থেকেই নেমে গেল মাটিতে। মা ঘুমোচ্ছিল পাশের ঘরে। দরজা খুলে বেরিয়ে গেলাম। নদীর ধারে গিয়ে দাঁড়াতেই দেখলাম সামনে কালো জল, নদীতে কোনো ঢেউ নেই, যেন নদী ঘুমোচ্ছে। আর সেই আলোটা অনেক দূর থেকে নদীতে আসছে, এবং ধীরে ধীরে সে আলোটা আমার কাছে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝলাম এটা একটা নৌকো, লম্বা একটা সরু নৌকো, গলুই উঁচু, যেন পুরনো দিনের কোনো শবযাত্রার নৌকো। আর নৌকোর মধ্যে ভিতরে বসে আছেন বেশ কয়েকজন, 5 জন না 6 জন ঠিক গোনা গেল না। সবার গায়ে একটা কালো আলখাল্লা, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। আমার পা জমে গেল। আমার হয়তো দৌড়ানো উচিত ছিল, আমার হয়তো চেঁচানো উচিত ছিল, কিন্তু আমি কিছুই করলাম না। আমি দাঁড়িয়ে রইলাম। নৌকোটা এক সময় আমার খুব কাছে আসলো। আমি দাঁড়িয়ে রইলাম পাথরের মতো। ঘাটে থামলো, কোনো শব্দ নেই, জলে কোনো দানেরও শব্দ নেই। নৌকোর গায়ে ঘাটের ঠোকা নেই, যেন বাতাসে ভেসে এসেছে। ওদের মধ্যে একজন উঠে দাঁড়ালো, লম্বা, অস্বাভাবিক লম্বা একজন মানুষ। সে আমার দিকে হাত বাড়ালো। হাতটা দেখতে মানুষের মতোই, কিন্তু আঙুলগুলো বেশ লম্বা, মাটিতে ভাঙছে। আর এই ছবিটা ভেসে উঠেছিল এটা ঘটার আগেই। প্রথমে ভাবলাম কাকতালীয়, কিন্তু তারপর আরো হলো। বাজারে গিয়ে দেখি আগের রাতেই স্বপ্নে দেখেছিলাম মণি কাকার দোকানে আগুন লাগবে। সকালে গিয়ে দেখি মণি কাকা দোকান খুলতে গিয়ে শর্ট সার্কিট হয়ে আগুন ধরেছে। আমি একদিন আগে থেকে সব জানতে পারছি। প্রথম ভয় পেলাম, তারপর ভয়টা কেটে গেল, কারণ এই জানাটা কাজে লাগতে শুরু করলো। নদীতে জাল ফেলার আগে বুঝতে পারতাম কোথায় মাছ থাকবে, কোন দিন ঝড় আসবে, কোন দিন নদী শান্ত থাকবে। আমার মাছ ধরার পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। গ্রামের লোকে বলতে শুরু করলো, হরিপদর হাতে বড়ই গুণ। মা কিছু বলতো না, কিন্তু আমাকে দেখতো। সে দেখা একটা চাপা কিছু ছিল, ভয়, যেন সে বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে, কিন্তু জিজ্ঞাসা করবে না। একদিন আমি রতনকে বাঁচালাম। রতন আমার ছোটবেলার বন্ধু। আগের রাতে দেখলাম রতন নদী পার হতে গিয়ে নৌকোয় ডুবে যাচ্ছে। সকালে গিয়ে ওকে ধরলাম, বললাম, শোন না, আজকে নদী পার হোস না। রতন হাসলো, পাগল নাকি? কিন্তু আমার মুখ দেখে কিছু একটা বুঝলো, গেল না। বিকেলে খবর এলো ঠিক সেই ঘাটে একটা নৌকো ডুবেছে, 2 জন মারা গেছে। রতন আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি মানুষ না। গ্রামে গুঞ্জন শুরু হলো। কেউ বলল হরিপদ সাধু হয়ে গেছে, কেউ বলল ওর উপর কিছু ভর করেছে। মা শুধু চুপ করে থাকতো। একদিন রাতে মা বলল, তুই অমাবস্যার রাতে নদীর ধারে গেছিলি? হ্যাঁ। প্রশ্ন না, স্টেটমেন্ট। আমি কিছু বলতে পারলাম না। মা বলল, তোর বাবাও গেছিল? আমার শিরদাঁড়া দিয়ে কিছু একটা নেমে এলো। বললাম, বাবা? মা বলল, তোর বাবা ফিরে এসে বলেছিল সব দেখতে পাচ্ছে একদিন আগে,
আমি বলেছিলাম ফেরত দিয়ে দিতে, ও শোনেনি। 6 মাস পর মারা গেছিল। মায়ের গলা কাঁপলো না, চোখে জল এলো না, কিন্তু আমি বুঝতে পারলাম এই কথাটা বলতে ওনার কতটা সময় লেগেছে। আমার বুকটা কাঁপতে শুরু করলো। তাহলে কি আমিও? না না না, এ হতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম মাকে, আমি কিভাবে ফেরত দেবো তাহলে? মা বলল, জানি না, কিন্তু যা নেওয়া হয় তার একটা দাম থাকে। সে রাত থেকে আমি খেয়াল করতে শুরু করলাম, ক্ষমতাটা কি আসলে আশীর্বাদ? আমি মাছ বেশি ধরছি ঠিকই, বিপদ থেকে বাঁচছি ঠিকই, কিন্তু ঘুম কমে যাচ্ছে। রাতে চোখ বন্ধ করলেই পরদিনের সব দেখতে পাচ্ছি। কার সাথে কি ঘটবে, কে কাকে গালি দেবে, কে কাকে ঠকাবে, কোন বাচ্চা হাঁটু ছড়ে কাঁদবে, সব, প্রতিটা ছোটখাটো ঘটনা। গ্রামের লোকেরাও আমাকে এড়িয়ে চলতে শুরু করলো। রতনের কথা বলে না, বাজারে গেলে লোকে সরে যায়। মাও আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি ধীরে ধীরে অন্য কিছু হয়ে যাচ্ছি। একদিন রাতে দেখলাম মা, পরদিন সকালে মা উঠোনে বসে আচার শুকোতে দেবে। হঠাৎ বুকে ব্যথা হবে, মাটিতে পড়ে যাবে, আমি দৌড়ে যাব, কিন্তু ততক্ষণে আমি চিৎকার করে উঠলাম। ঘুম ভেঙে গেল, ঘামে ভিজে গেছি। পাশের ঘরে মা ঘুমোচ্ছে, শ্বাসের শব্দ শুনলাম। ধীরে ধীরে সমান এখনো বেঁচে আছে মা। আমার হাতে একটা দিন সময় আছে। সকালে উঠে মাকে বললাম, আজকে তুমি বিছানায় থাকো, আমি সব করব। মা চোখ তুলে তাকালো, বলল, কেন? আমি বললাম, শরীরটা ভালো না তোমার। মা বলল, আমার শরীর আমি জানি তো। আমি বললাম, মা একদিন আমার কথা শোনো। মা কিছু বলল না, উঠে গেল রান্নাঘরে। আমি পেছনে পেছনে গেলাম। মা চা বসালো। আমি বললাম, আমি করি। মা বলল, সর। মা এরকমই, তুমি তাকে বাঁচাতে চাইবে, সে তোমাকে বাঁচাতে দেবে না। আমি সারাদিনই মায়ের পিছনে ঘুরলাম ছায়ার মতো। মা রান্না করলো, আমি পাশে দাঁড়িয়ে রইলাম। মা উঠোনে গেল, আমি দরজায় দাঁড়িয়ে রইলাম। মা আচার বের করলো। এমন সময় মা উঠোনে বসে পড়ল। মায়ের হাতে আচারের বয়াম, রোদ পড়ছে পিঠে, আমি 3 পা দূরে। মা হঠাৎ করে বুকে হাত দিল। আমি ঝাঁপিয়ে পড়লাম, মা মা। ডাক্তার, গ্রামে একজন ডাক্তার আছে, সুধীর বাবু 3 বাড়ি পড়ে। আমি চেঁচালাম, কেউ আছো? সুধীর বাবুকে ডাকো। কিন্তু আমার মা হাত ধরে বলল, থাম। এত শক্ত মানুষ, এত কড়া মানুষ, তার হাত কাঁপছে কিন্তু গলা কাঁপছে না। মা বলল, তুই জানতিস? আমি কিছু বলতে পারলাম না। মা বলল, তোর বাবাও জানতো, ও আমাকে বাঁচাতে চেয়েছিল। আমি বললাম, মা চুপ করো, ডাক্তার আসছে। মা আমার চোখের দিকে তাকিয়ে বলল, শোন, যেটা তোকে দিয়েছে সেটা মানুষের জন্য না। মানুষের কাজ হলো না জেনে বাঁচা। তুই ফেরত দে। আমি মাকে বললাম, কিন্তু কিভাবে? মা বলল, যেভাবে নিয়েছিস ওরা ফিরে আসবে, ফেরত দিস। মায়ের হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। সুধীরবাবু এলো, অনেক চেষ্টা করা হলো, কিন্তু মায়ের ওই কথাটাই সত্যি ছিল। কিছু জিনিস জানলেও বদলানো যায় না। মা চলে গেল। সে রাতে আমি কিছুই দেখলাম না। পরদিন কিছু হলো না। প্রথমে ভাবলাম শোকে হয়তো কাজ করছে না, কিন্তু তারপর সেই ক্ষমতাটা আমার চলে গেল। যেভাবে এসেছিল, নিঃশব্দে, কোনো ঘোষণা ছাড়া, সেভাবেই চলে গেল। আমি বুঝলাম দাম চুকেছে। মায়ের জীবনটাই হয়তো সেই দাম, নাকি মায়ের চলে যাওয়াটাই আমায় মুক্ত করলো আমি জানি না। আমি এরপর অমাবস্যায় ঘরে ছিলাম দরজা বন্ধ করে, কিন্তু কখনো আমি আর সেই নৌকোটাকে আসতে এখনো দেখিনি। মায়ের কথা শুনলে, মায়ের কথা ভাবলে এখনো বড় কষ্ট হয়। এবং এখানেই এই ঘটনাটা শেষ হচ্ছে। প্রিয় দর্শক, ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।